হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন কতজন আছেন? 40 জন। আপনারা গতকাল ক্লাস করেছেন না? জি স্যার। কেমন থাকে, এরকমই না আরো বেশি? বেশি থাকে। ও, তাহলে কি আমরা কি ওয়েট করবো 5 মিনিট? স্যার একজন বলতেছে আপনার মিটিং লক হয়ে গেছে, অনেকে জয়েন করতে পারতেছে না। ও আচ্ছা, তো এটা আমি কিভাবে কি করব? লক হয়ে গেছে বলতে জি স্যার, লক হয়ে গেছে, লক দেখাচ্ছে। ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট কি 40 দেওয়া? না না, লক করা আছে। গতকাল তো ওই মেকানিক্যালের সাথে ক্লাস হলো, ওরা 140 জনের মতন ছিল। যে স্ক্রিনের বাম পাশে একটা তালার মতো চিহ্ন দেখা যাচ্ছে, ওটা কিছু নাকি? না না, এটা তো আমার স্ক্রিন। স্যার পার্টিসিপেন্টে মোর একটা অপশন আছে, ওইখানে দেখতে পারেন। কোথায় এটা? পার্টিসিপেন্ট? তারপর স্যার একবার নিচে মোর নামে একটা অপশন আছে। মোড়ে দেখলে হয় না। মোরে যা আছে এটা তো হবে না।
হ্যালো। স্যার আচ্ছা, আমি তো ওই আহ, কি বলে গতকাল ক্লাস নিয়েছিলাম, সেখানে জাস্ট অনেকে ওয়েটিং এ ছিল, অ্যাড করলেই হয়ে যাচ্ছিল। আজকে তো এরকম কিছু দেখতে পাচ্ছি না। আর এখানে পার্টিসিপেন্ট তো ম্যাক্সিমাম 40ই আছে, আর বাড়ছে না। স্যার অনেকে ট্রাই করতেছে। লক হয়ে যাওয়ার জন্য স্যার অনেকে ঢুকতে পারতেছেন। আমি এটা কিভাবে আনলক করবো? স্যার কোনোভাবে আনলক করে দেন, অনেকে আসতে পারতেছে না। স্যার ওয়েটিং রুমের যে অপশনটা আছে ওটা অফ করে দিলে সব ওয়েটিং রুমের যে অপশন এই যে এখন বাড়তেছে, হ্যাঁ, 40 42। আচ্ছা, এখন যারা আছে চলে আসতে পারবে। জি স্যার, এখন বাড়তেছে। ওকে, আমি স্টার্ট করি। জি স্যার। এই বন্ধের আগে দেখেন আপনাদের আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ওই ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এই পর্যন্ত মনে হয় শেষ করেছিলাম। আর কস্ট অ্যাকাউন্টিং শুরু করার কথা ছিল, অথবা হয়তো একদিন করেছিলাম। আর এই আজকের ক্লাসে যেটা আমি আলোচনা করব, এটা কিন্তু একটা ডকুমেন্ট আপনাদের এখানে শেয়ার দিয়েছি, এবং আপনাদের কোর্স ক্লাস মনিটরের কাছে আমি দিয়ে দিয়েছি কপিটা, সবাই নিয়ে নেবেন। আমি দেখেন যে কস্ট অ্যাকাউন্টিং এর আলোচনা করি। আমরা আগে যেটা পড়েছিলাম সেটা ছিল হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মেইন স্টেপ ছিল যে ফিনান্সিয়াল ইনফরমেশন কালেকশন, রেকর্ড, অ্যানালাইজ,
তারপর ওটা প্রসেস এবং ফাইনালি প্রেজেন্ট। তো কস্ট অ্যাকাউন্টিংটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে কিছুটা ডিফারেন্স। এখানে জাস্ট একটা বিজনেস চালাতে গেলে আপনি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস অফার করেন কাস্টমারকে, এই প্রোডাক্ট বা সার্ভিসের দাম কেমন হবে, এটার কস্ট কেমন হবে, তারপর হলো এই প্রোডাক্ট থেকে কি পরিমাণ আপনি লাভ করবেন বা লস হবে, সেটা ক্যালকুলেশন করা যাবে কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে। তো এক কথায় বলা যায় যে আমরা বিজনেসের কোনো প্রোডাক্ট বা সার্ভিসের কস্ট ইনফরমেশন কালেকশন, রেকর্ড, অ্যানালাইজ এবং এখান থেকে ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং করার জন্য যে প্রসেস বা স্টেপসগুলো ফলো করব সেটাই হলো কস্ট অ্যাকাউন্টিং। দেখেন এখানে এখানে বলা হচ্ছে যে এই বর্তমান যুগে হলো কি যে বিজনেস মোর কম্পিটিটিভ, এবং এখন বিজনেসটা অনেকটাই এই যে এখন যে সিচুয়েশন যাচ্ছে তাতে এই ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রেই আউটলেট বা শোরুম এখানে কেউ আর এখন যাবে না, এখন অনেকটাই অনলাইন বেসড হয়ে যাবে। তো তারপরেও এই অনলাইন বেসড হওয়ার কারণে বিজনেস কম্পিটিশন আরো বেশি বাড়বে। এটার কারণ হলো অনেকে আছে যে তাদের প্রোডাক্টের কোয়ালিটি বা কস্ট কম বা ভালো, এটা কিন্তু অনেকে কাস্টমারদের কাছে পৌঁছাতেই পারবে না। যাই হোক, সেটা বিষয় হলো যে কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে আপনি কি করতে পারবেন যে এই কাস্টমারদেরকে যে প্রোডাক্ট বা সার্ভিস আপনি অফার করবেন সেটা কত দামে অফার করতে পারবেন আপনি, বা আপনার প্রাইস কত সেটা ডিটারমিন করার জন্য আপনি কস্ট অ্যাকাউন্টিং ইউজ করবেন। কস্ট অ্যাকাউন্টিং এর আর একটা মেইন উদ্দেশ্য হলো এই কস্ট কন্ট্রোল এবং কস্ট রিডাকশন। দেখেন কস্ট কন্ট্রোল এবং কস্ট রিডাকশন আমরা পরে আলোচনা করব। তো কস্ট অ্যাকাউন্টিং এর আরো কিছু বিষয় আছে যেগুলো একটু আমাদের জানা দরকার। ফার্স্টে হলো কস্ট। স্যার জি একটু সবাইকে মাইকটা অফ করতে পারলে ভালো হতো। হ্যাঁ, আমি অফ করে Sound দিচ্ছি। আসছে। ওকে, দেখেন কস্ট অ্যাকাউন্টিং আলোচনা করার শুরুতে আমাদের প্রথমে জানা দরকার যে কস্ট কি। এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে যে এক্সপেন্ডিচার ইনকার্ড অর অ্যাট্রিবিউটেবল টু এ গিভেন থিং। তারপরে এখানে আরেকটা বলা আছে যে ইট ক্যান অলসো বি ডিসক্রাইব অ্যাজ দ্য রিসোর্সেস দ্যাট হ্যাভ বিন স্যাক্রিফাইসড। তার মানে আপনি কোনো কিছু পেতে গেলে যে আপনার টাকা বা সম্পত্তি বা শ্রম বা সময় যেটা আপনি ব্যয় করেন সেটাই হলো আপনার কস্ট। এই যে এখানে বলছে যে মাস্ট বি স্যাক্রিফাইস টু অ্যাটেইন এ পার্টিকুলার অবজেক্টিভ। তো সহজ কথায় আমরা বলতে পারি যে কস্ট হলো কি কোনো মানে কোনো থিংস বা সাবজেক্ট ম্যাটার বা কোনো বিষয়বস্তু অথবা কোনো সম্পত্তি, এটা আপনি পেতে চাইলে আপনাকে যে কনসিডারেশন পেমেন্ট করতে হবে, কনসিডারেশনটা হতে পারে কিন্তু আপনার টাকা, সম্পত্তি, তারপরে আপনার সময়, এটাই হলো আপনার কস্ট। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 1 কাপ চা তৈরি করতে গেলে আপনার সেখানে লাগে কি, ম্যাটেরিয়াল লাগে, লেবার লাগে এবং আদার এক্সপেন্সেস। তো এই যে ম্যাটেরিয়াল, লেবার এবং আদার এক্সপেন্সেস এর জন্য আপনি কি যে পেমেন্ট করতে হয় সেটাই হলো আপনার কস্ট। আমরা যদি একটা ফার্নিচার কিনতে চাই, ফার্নিচারের মেইন ম্যাটেরিয়াল কি হবে?
এই উড বা কাঠ, এর সাথে ফার্নিচারে কিন্তু একটা হিউজ পোর্শন লেবার লাগে। আর আদার এক্সপেন্সেস বলতে বোঝানো যায় যে এই ফার্নিচার তৈরি করতে গেলে কিছু টুকটাক জিনিস লাগে বা রং বার্নিশ, এটা হলো আদার এক্সপেন্সেস। অথবা আরো এক্সপেন্সেস আছে, যেমন আপনি ফার্নিচার তৈরি করতে গেলে ওই একটা আপনার দোকান নিতে হয়, দোকানের ভাড়া দেওয়া লাগে, ইলেকট্রিক বিল দেওয়া লাগে, এই সব খরচ হবে আদার এক্সপেন্সেস। এখন আমাদের মেইন ইস্যু হলো এই কস্ট অফ প্রোডাকশন আর কস্ট অফ সার্ভিস কিভাবে ডিটারমিন করা যাবে, এই এবং এটার কস্ট ডিটারমিন করতে গেলে আপনাকে কি কি বাবদ পেমেন্ট করতে হয়, তার যে মানে প্রাইস নির্ণয় করতে গেলে আপনাকে কস্ট অ্যাকাউন্টিং প্রয়োজন হবে। তো কস্ট, এরপরে দেখেন আপনার আছে কস্টিং। কস্টিংটা কি? দ্য টেকনিক অ্যান্ড প্রসেস অফ অ্যাসার্টেনিং কস্ট। আমরা প্রথমে বললাম যে কস্ট কি। কস্ট বলছি যে কোনো বিষয় বা কোনো সম্পত্তি বা কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস পেতে গেলে আপনাকে যে প্রাইস পেমেন্ট করতে হয় বা যে কনসিডারেশন পেমেন্ট করতে হয় সেটাই হলো কস্ট। এখন কস্টিংটা কি? এই যে টেকনিক অ্যান্ড প্রসেস অফ অ্যাসার্টেনিং কস্ট। আপনি এই কোনো প্রোডাক্ট বা সার্ভিসের কস্ট নির্ণয় করার জন্য যে টেকনিক বা প্রসেস ফলো করবেন সেটাই হলো কস্টিং। এখানে দেখেন নেক্সট আছে কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং আমরা আগে যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর আলোচনা করেছিলাম, এখানেও ঠিক একই রকমের বলা হচ্ছে যে কস্ট অ্যাকাউন্টিং ডিলস উইথ এই কালেকশন অ্যানালাইসিস অফ relevant of cost data for interpretation and presentation for various problems of management. নরমালি কি হয়, এই আমরা আগে যে অ্যাকাউন্টিংটা শিখেছিলাম প্রথমে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এটার যে আউটপুট বা ফিনান্সিয়াল ইনফরমেশন, এটা মেইনলি কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডার বা ইন্টারনাল এক্সটার্নাল অনেক পার্টি আছে যারা সবাই ইউজ করে। কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর ইনফরমেশন শুধুমাত্র ম্যানেজমেন্ট তার ডিসিশন মেকিং পারপাজে ইন্টারনালি ইউজ করবে। এটা কিন্তু বাইরের কেউ এটা চাইবে না বা বাইরের কেউ এটা এখানে অ্যাক্সেস থাকবে না। কস্ট অ্যাকাউন্টিং জাস্ট কি যে আমরা সাপোজ একটা 250 ml এর একটা যদি এই কোকোকোলা বা পেপসি আমরা যে কিনি খাই, অথবা একটা লাক্স সাবান, এটার যে কত দাম দেখেন, ওই একটা দাম দেওয়া লেখা থাকে বা আপনি যখনই কিনতে যাবেন একটা দাম আপনাকে চার্জ করা হবে। তো এই দামটা কিন্তু ডিটারমিন করা হবে কিন্তু এই কস্ট অ্যাকাউন্টিং এর প্রসেস ফলো করে। একটা কোম্পানি কোনো প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারকে অফার করার আগে এই কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে তার কস্ট ডিটারমিন করবে, প্লাস তার এখানে কস্টের সাথে প্রফিট বা লস অ্যাড করে ফাইনালি প্রাইস ক্যালকুলেশন করবে। তো এই কস্ট অ্যাকাউন্টিং হলো এই যে বলা হচ্ছে যে কালেকশন অ্যানালাইসিস অফ রিলেভেন্ট কস্ট ডেটা ফর ইন্টারপ্রিটেশন এন্ড প্রেজেন্টেশন ফর ভেরিয়াস প্রবলেমস অফ দ্যাট ইজ ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এর জন্য এই কস্ট অ্যাকাউন্টিংটা ইউজ করা হয়। এখানে দেখেন কস্ট অ্যাকাউন্টিং এ কি করা হয়, এই কস্ট অফ প্রোডাক্ট অথবা সার্ভিস ক্যালকুলেশন করা হবে। এই কস্ট অ্যাকাউন্টিং এ আরো কিছু বিষয় আছে, যেমন কস্ট অ্যাকাউন্টিং এর সাথে আপনার বাজেট, তারপর স্ট্যান্ডার্ড কস্ট, অ্যাকচুয়াল কস্ট অফ অপারেশন, প্রসেস, অ্যাক্টিভিটিস, এই বিষয়গুলো আপনার জড়িত থাকবে। বাজেট আপনারা দেখবেন যে প্রতি বছর সরকার জুন মাস আসলেই বাজেট দেয়। তো এখানে এই বাজেটটা হলো গভর্নমেন্ট বাজেট, আর প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনেরও কিন্তু আপনার একটা বাজেট থাকে। তো বাজেটটাও জাস্ট কস্ট অ্যাকাউন্টিং এর একটা পার্ট। বাজেট হলো কি যে ইন ফিউচারে আপনি যে ফাংশনস অর অ্যাক্টিভিটিস করতে চাচ্ছেন তার নিউমেরিক্যাল প্রেজেন্টেশনটাই হলো বাজেট। ওকে,
এগুলো আমরা পরে আলোচনা করব। জাস্ট এই বিষয়গুলো, এই বাজেট, স্ট্যান্ডার্ড কস্ট, অ্যাকচুয়াল কস্ট অপারেশন, প্রসেস, অ্যাক্টিভিটিস, তারপরে এখানে আছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, প্রফিটেবিলিটি, তারপর সোশ্যাল ইউজ অফ ফান্ড, এগুলো হলো জাস্ট কস্ট অ্যাকাউন্টিং এর সাবজেক্ট ম্যাটার, যে বা কস্ট অ্যাকাউন্টিং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। এরপরে দেখেন আছে কস্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টেন্সি। কস্ট অ্যাকাউন্টেন্সি ওই কস্ট অ্যাকাউন্টিং এর মতনই, এখানে জাস্ট বলা হচ্ছে যে broader term as is defined as the application of costing and cost accounting principles. আমরা এর আগে যে কস্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর কথা বললাম, এটার অ্যাপ্লিকেশন, মেথড অ্যান্ড টেকনিক টু সায়েন্স অ্যান্ড আর্ট অ্যান্ড প্র্যাকটিস অফ কস্ট কন্ট্রোল অ্যান্ড ascertainment of profitability as well as presentation of information for the purpose of managerial decision making. কস্ট অ্যাকাউন্টেন্সি বেসিক্যালি আপনার কস্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর যে প্রিন্সিপালস এবং টুলস বা টেকনিক্স আছে সেগুলো ইউজ করে আপনার ইনফরমেশন প্রসেস করবে। এখানে এই কস্ট অ্যাকাউন্টিং এর কিছু ডেফিনেশন বা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এবার আমি আসি যে অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং। দেখেন, কস্ট অ্যাকাউন্টিং এর বেসিক অবজেক্টিভস হলো এই ascertaining the cost of production। তার মানে আপনি যে প্রোডাকশনটা করতে চাচ্ছেন সেই প্রোডাকশনের আপনি কস্ট ডিটারমাইন করবেন। এটা হতে পারে পার ইউনিট বেসিস, পার কেজি, এই ইউনিটটা আবার হতে পারে পার কেজি, পার মিটার, বিভিন্ন রকম হতে পারে, কস্ট পার লিটার, কস্ট পার টন। এখানে যেমন এই যে লাক্স সাবানের গায়ে দেখা গেল একটা প্রাইস দেওয়া আছে, রিটেল প্রাইস দেওয়া আছে 30 টাকা। সাপোজ একসাথে একটা কোম্পানি 2 লাখ ইউনিট সাবান তৈরি করতে পারে, এখন প্রতি ইউনিটের দাম কত? 30 টাকা। তো কস্ট অ্যাকাউন্টিং আপনার কি করবে? কস্ট অফ প্রোডাকশন আপনার ডিটারমাইন করে দিতে পারবে। তারপরে বলা আছে যে কস্ট অ্যাকাউন্টিং হেল্পস ইন এই ডিটারমাইনিং অফ সেলিং প্রাইস। একটা প্রোডাক্ট মার্কেটে সেল করতে গেলে দেখেন, এই আমি একদিন ক্লাসে সম্ভবত আপনাদের আলোচনায় নিয়ে আসছিলাম যে একটা লাক্স সাবান তৈরি হয় গাজীপুরে ফ্যাক্টরিতে। তো দেখা গেল এটা সারা বাংলাদেশে একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনি যেখানেই যাবেন ওর এমআরপি রিটেল প্রাইস যেটা দেওয়া থাকবে দেখা গেল সবার জন্যই সমান। সেটা কেউ ঢাকা বা গাজীপুর থেকে কিনলেও তাকে যে দাম পেমেন্ট করতে হয়, আবার চিটাগাং বা ওই একবারে পঞ্চগড় বা যশোর থেকে কিনতে গেলেও আপনার একই প্রাইস পেমেন্ট করতে হয়। কারণ হলো আপনার এই যে প্রোডাক্টটা তৈরি করার পরে ফ্যাক্টরি থেকে এই বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করার জন্য যে খরচ, এই খরচটা কিন্তু সবাইকেই বেয়ার করতে হয়। নট দ্যাট যে ঢাকায় যে থাকবে তার খরচ কম, আবার ওই পঞ্চগড় বা যশোরে যে থাকবে তার খরচ বেশি, এরকম না। কিন্তু আপনার ওই ঢাকার যে ওই প্রোডাক্টটা পারচেস করবে তাকেও যতটুকু ওই ডিস্ট্রিবিউশন কস্ট বেয়ার করে, আবার এই রাজশাহী বা যশোর বা ওই পঞ্চগড় থেকে যে পারচেস করবে তাকেও কিন্তু সেম প্রাইস পেমেন্ট করতে হয়। কারণ কি, এই সেলিং প্রাইস ডিটারমাইন করার সময় আমরা ওই এই প্রথমে কি বলছি, কস্ট অফ প্রোডাকশন ক্যালকুলেশন করব। এই কস্ট অফ প্রোডাকশনের সাথে আপনার এই সেলিং বা ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস যোগ করার পরে আমরা পাবো হলো কস্ট অফ গুডস সোল্ড। তো দেখা গেল ওই সেলিং প্রাইস ক্যালকুলেশনের জন্য আমরা টোটাল কস্টের সাথে এই ডিস্ট্রিবিউশন কস্ট কিন্তু আপনার এর সাথে অ্যাড করে নেওয়া হবে। ওকে, নেক্সট পয়েন্ট আছে হলো আমার কস্ট অ্যাকাউন্টিং হেল্পস করে আপনার কস্ট কন্ট্রোল এবং কস্ট রিডাকশনের জন্য। দেখেন, কস্ট কন্ট্রোল এবং কস্ট রিডাকশন এটা কস্ট অ্যাকাউন্টিং এর একটা মানে কি বলে কন্ট্রোল মেকানিজম বা টুলস বলা যায়। কস্ট কন্ট্রোল এবং কস্ট রিডাকশন দুইটা একটু ভিন্ন জিনিস। অনেক ক্ষেত্রে একই ধরনেরই এটার ইউজ হবে। যেমন হলো কস্ট কন্ট্রোল বলতে আমরা কি বুঝি, সাপোজ আপনাকে
একটা টার্গেট দিয়ে দেওয়া হলো যে আপনার একটা প্রোডাক্ট তৈরি করা হবে, পার ইউনিটের খরচ আপনার করতে হবে সাপোজ 50 টাকা। এখন আপনি যে কোনোভাবে কস্ট কন্ট্রোল করে ওটা 50 টাকার মধ্যে আপনি রাখবেন। আর কস্ট রিডাকশনটা কি? রিডাকশনটা হলো সাপোজ আপনাকে একটা টার্গেট দেওয়া হলো 50 টাকা। এখন 50 টাকা কস্ট করতে যে আপনি দেখা গেল অনেক এই যে এখন যেমন আপনারা হয়তো ফেসবুকে বা নিউজে দেখে থাকতে পারেন যে এই রেডিমেড গার্মেন্টসের ওই যে মালিকরা বলতেছে যে জুন মাস থেকে শ্রমিক ছাঁটাই হবে। এই শ্রমিক ছাঁটাইটা কিন্তু কস্ট কন্ট্রোল প্রসেস না, এই শ্রমিক ছাঁটাইটা হলো কস্ট রিডাকশন প্রসেস। কারণ হলো কোম্পানি এখন দেখতেছে তাদের যে ইনকাম হবে তার চেয়ে খরচ বেশি হয়ে যাবে, যার কারণে তারা কি করবে, শ্রমিক ছাঁটাই দিয়ে দেবে। শ্রমিক ছাঁটাই দিলে কি হবে, কস্ট রিডাকশন হবে। এখানে কিন্তু খুব বেশি ম্যানেজমেন্ট এফিসিয়েন্সির বিষয় নাই, তারা কস্ট কমানোর জন্য কি করলো, শ্রমিক ছাঁটাই দিয়ে দিল। কিন্তু কস্ট কন্ট্রোল করতে গেলে তারা কি করতে পারতো, সাপোজ একজন শ্রমিক যে কাজ করে তাকে মোটিভেশন দিয়ে সে যে কাজ করতে পারতো নর্মালি, বা তাকে আরো বেশি কাজ করায় নেওয়া, সেটা হলো কস্ট কন্ট্রোল হতে পারে। কারণ তার এফিসিয়েন্সি যখন বাড়বে আপনার কস্ট কিন্তু কমবে। দুটেরই উদ্দেশ্য কিন্তু কস্ট কমানো। তো কস্ট কন্ট্রোলটা কি করে, বিভিন্ন কন্ট্রোল মেকানিজম ইউজ করে। আর কস্ট রিডাকশনটা খুব ইজিলি দেখা গেল অনেক সময় এই শ্রমিকদের মজুরি কার্টেল করে, অথবা শ্রমিক ছাঁটাই করে দেয়, অথবা লো কোয়ালিটি প্রোডাক্ট ম্যাটেরিয়াল ইউজ করতে পারে। ওকে, এটা আমাদের পরবর্তীতে আরো ডিসকাশন আছে, সেখানে আমরা আলোচনা করব। তারপরে দেখেন নেক্সট পয়েন্ট হলো অ্যাসার্টেনমেন্ট অফ এই ডিভিশন ওয়াইজ, অ্যাক্টিভিটি ওয়াইজ অ্যান্ড ইউনিট ওয়াইজ প্রফিটেবিলিটি। কস্ট অ্যাকাউন্টিং কি করতে পারে, যে আপনার একটা কোম্পানি দেখা গেল 10 রকমের প্রোডাক্ট তৈরি করে। এখন এই 10 রকম প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টের কস্ট কত, বা কোন প্রোডাক্ট আপনার লাভজনক, কোন প্রোডাক্টে আপনার লস, সেগুলো কিন্তু আপনি ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। তারপরে দেখেন আছে নেক্সট পয়েন্ট হলো কস্ট অ্যাকাউন্টিং অলসো হেল্পস এই লোকেটিং অস্টেজ, ইনএফিসিয়েন্সিস অ্যান্ড আদার লুপহোলস। দ্যাট ইজ আপনার এই একটা প্রোডাক্টে এই যে কস্ট অফ প্রোডাকশন ক্যালকুলেশন করতে গেলে আপনি দেখতে পারেন যে আপনার সাপোজ এখন আপনি এই জুন মাসে তৈরি করতে যাচ্ছেন কোনো একটা প্রোডাক্ট, দেখা গেল এইবার আপনার খরচ আগের বার যা ছিল তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তখন আপনি কিন্তু বের করতে পারবেন যে এই খরচ বেশি হওয়ার কারণ কি, কোথাও কোনো ওয়েস্টেজ আছে কিনা। অথবা দেখা গেল আপনি জানুয়ারি মাসে যে প্রোডাক্টটা তৈরি করেছিলেন তখন এই সারা বিশ্বের সিচুয়েশন এরকম ছিল না, না থাকার কারণে আপনি কম প্রাইসে র মেটেরিয়াল পারচেজ করতে পারছেন। এখন কি হচ্ছে, দেখা গেল র মেটেরিয়াল আপনার যেটা লাগে, সেটা প্রোডাকশন করতে গেলে যে র মেটেরিয়াল লাগে, এটার র মেটেরিয়াল সাপ্লাই অ্যাভেলেবেল না। তখন কি হচ্ছে যে আপনার ওই প্রোডাক্টটা আপনার প্রোডাকশন করতে গেলে আপনার ওই র মেটেরিয়ালের কারণে আপনার কি হবে, খরচ বৃদ্ধি পাবে। অথবা দেখেন যে আগে হয়তো আপনি যে মেশিন বা লেবার ইউজ করতেন তাদের কোনো ইনএফিসিয়েন্সি আছে কিনা, এগুলো কিন্তু, অথবা যে আদার লুপহোলস, দ্যাট ইজ অন্য কোনো ঘাটতি আপনি এটা বের করতে পারবেন। তার মানে কি কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে স্পেসিফিক্যালি আমরা আগে যেমন বলেছি যে অ্যাক্টিভিটি ওয়াইজ বা ডিভিশন ওয়াইজ বা আমরা পারফরমেন্স বা কস্ট ক্যালকুলেশন করতে পারবো। এখন এখানেও ঠিক একইভাবে আমরা ওই প্রত্যেকটা প্রোডাকশনের প্রসেসের বা ইউনিটের আমরা এই ওয়েস্টেজ, ইনএফিসিয়েন্সি আর লুপহোলস আমরা বের করতে পারবো। ওকে, নেক্সট পয়েন্ট হলো এই যে দেখেন কস্ট অ্যাকাউন্টিং হেল্পস ইন প্রেজেন্টেশন অফ রিলেভেন্ট ডাটা টু দি ম্যানেজমেন্ট। এইখানে আপনাদেরকে আমি একটু বলি যে আপনারা হলো এখানে যে পড়ালেখা করতেছেন, আপনাদের কিন্তু এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে কস্ট অ্যাকাউন্টিংটা বেশি প্রয়োজন হবে ইন ফিউচারে। কারণ কি, দেখা গেল আপনি নিজে কোনো বিজনেস করবেন,
অথবা আপনি নিজে একটা কনসালটেন্সি ফার্ম খুলবেন, অথবা আপনি কোনো বিজনেস অর্গানাইজেশনে আপনি কাজ করবেন, সাপোজ আপনি একজন এক্সিকিউটিভ বা ম্যানেজার হিসেবে কাজ করবেন, তখন আপনার কোম্পানির যদি অন্য কোনো কোম্পানিকে বা অন্য কোনো ব্যক্তিকে যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনি অফার করতে চান, তখন কিন্তু আপনাকে কিন্তু এই কস্ট অ্যাকাউন্টিং বা বাজেট করে আপনাকে কিন্তু এই প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন দিতে হবে কি কারণে? কারণ ওই কাজটা পাওয়ার জন্য আপনি মানে আপনার সার্ভিসটা অন্যদের সার্ভিস থেকে কিভাবে ভালো হবে বা কতটুকু এফিসিয়েন্সি আপনি দেখাতে পারবেন, অথবা আপনি কত কম দামে ভালো প্রোডাক্ট আপনি বা সার্ভিস দিতে পারবেন, সেটা আপনাকে প্রেজেন্টেশনের মাধ্যমে এটা শো করতে হবে। এটা ইন্টারনালি ম্যানেজমেন্টকেও শো করতে হতে পারে, এক্সটার্নালি অন্য কোনো ব্যক্তিকেও দেখানো লাগতে পারে। ওকে, ফাইনালি আমাদের নেক্সট পয়েন্টটা হলো এই যে কস্ট অ্যাকাউন্টিং অলসো হেল্পস ইন এস্টিমেশন অফ কস্ট ফর ফিউচার। এটা অনেকটা ওই বাজেটিং প্রসেসের সাথে রিলেটেড, যে কিরকম এখন যেমন এই যে সিচুয়েশন আছে বিজনেস বা ইকোনমিক একটা কি ইনস্টেবিলিটি সিচুয়েশন আছে, এখন এখান থেকে কিন্তু আপনি এই কস্ট অ্যাকাউন্টিং এই ইউজ করে বা বাজেট ফিউচার ফোরকাস্ট করে কিন্তু আপনি ভবিষ্যতে কোনো প্রোডাক্টের দাম বাড়তে পারে বা কমতে পারে, এটা কিন্তু আপনি ক্যালকুলেশন করতে পারবেন বা এস্টিমেট করতে পারবেন আপনি এখনই। কারণ কি, সাপোজ আপনি একটা এই কস্ট অফ প্রোডাকশন ক্যালকুলেশন করতে গিয়ে দেখবেন যে এখন যে র মেটেরিয়াল প্রাইস আছে ইন ফিউচারে বাড়বে, এখন লেবারের যে প্রাইস আছে লেবারের প্রাইস বাড়বে, অথবা কোনো কোনো প্রাইস কোনো কোনো কি বলে প্রোডাক্ট বা প্রাইস কমবে, এটা তখন আবার হতে পারে কি দাম কমে যেতে পারে, কোনোটা বেড়ে যেতে পারে। এই যে বর্তমান যে সিচুয়েশন যাচ্ছে তাতে বিজনেস ওয়ার্ল্ডে একটা সিচুয়েশন হবে কি, আপনার যদি বাইরে থেকে ইম্পোর্টেড র মেটেরিয়াল হয় তাহলে আপনাকে বেশি দামে র মেটেরিয়াল পারচেস করা লাগতে পারে। এটা একটা আপনার মানে কি বলে এই ফিউচার এস্টিমেট বা ফোরকাস্টের একটা কনসিডারেশন। আর একটা হলো আপনি যে প্রোডাক্টটা সেল করবেন এটা যদি ইন্টারন্যাশনাল মার্কেট হয় তাহলে কিন্তু আপনাকে ধরেই রাখতে হবে যে আপনি এটা আগের মতন আর মানে বিক্রি করতে পারবেন না। যেমন আপনি পত্রপত্রিকায় নিউজ দেখলে দেখবেন যারা এই যে রেডিমেড গার্মেন্টস বিজনেস করে তারা হিউজ পরিমাণ তাদের এই মানে ফরেন বায়াররা তাদের অর্ডার ক্যান্সেল করেছে এই করোনার সময়ে। কারণ হলো সব জায়গায় তো আপনার দোকানপাট বন্ধ, তারা বিক্রি করবে কোথায়, কে কিনবে, যার কারণে তারা এই অর্ডারগুলো ক্যান্সেল করে দিয়েছে। ওকে, আমাদের নেক্সট ডিসকাশন সাবজেক্ট ম্যাটার হলো ক্লাসিফিকেশন অফ কস্ট। দেখেন এই ক্লাসিফিকেশন কস্টটা বোঝায় তাই একটু আপনাদের জরুরি বিষয়। ক্লাসিফিকেশন আমরা বিভিন্ন ক্যাটাগরিতে করতে পারি। ফার্স্টে আছে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু এলিমেন্টস। এলিমেন্টস এখানে 3 রকমের আছে, দেখেন এই ম্যাটেরিয়াল, লেবার এবং আদার এক্সপেন্সেস। যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসে আপনার একটা ম্যাটেরিয়াল দরকার হবে, এই ম্যাটেরিয়ালটা প্রসেস করার জন্য আপনার লেবার দরকার হবে, এবং ফাইনালি আদার কিছু এক্সপেন্সেস থাকবে, যেমন ওই ফ্যাক্টরি ভাড়া বা আপনি যে মেশিনারি ইউজ করবেন তার ডেপ্রিসিয়েশন, ইলেকট্রিসিটি বিল, অথবা এই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, এরকম আরো অনেক কিছু থাকবে আপনার। তাহলে আমরা কি বলছি, এই এলিমেন্টস বলতে কি ম্যাটেরিয়াল, লেবার এবং আদার এক্সপেন্সেস। তার মানে এইটার অনুপাতে আপনার কস্টকে আমরা 3 রকমের ভাগে ভাগ করতে পারি, ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট এবং আদার এক্সপেন্সেস। তারপরে আছে দেখেন অ্যাকর্ডিং টু নেচার। এই নেচার অনুযায়ী কস্ট ক্লাসিফিকেশন করা যায় কি ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। এখন দেখেন এই ডাইরেক্ট কস্ট কি, ডাইরেক্ট কস্ট বলা হচ্ছে যে ডাইরেক্টলি রিলেটেড উইথ দ্য কস্ট অফ প্রোডাকশন। এখন ডাইরেক্ট কস্ট এখানে যেমন আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার বা আরো আদার যদি কোনো ডাইরেক্ট এক্সপেন্সেস থাকে। ডাইরেক্ট বলতে এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, আপনি যদি ফার্নিচার তৈরি করতে চান, ফার্নিচার তৈরি করতে গেলে আপনার এই ফার্নিচারের সাথে ডাইরেক্টলি রিলেটেড বিষয় হলো কি
ফার্নিচার তৈরি করার জন্য কাঠ, এই কাঠটা হলো আপনার ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এবং এই ম্যাটেরিয়ালটা প্রসেস করার জন্য আপনার দরকার কি লেবার। তাহলে এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার, এই দুইটা হলো আপনার ফার্নিচার প্রোডাকশন করার জন্য ডাইরেক্ট কস্ট। আর একটা হলো দেখেন ইনডাইরেক্ট কস্ট। ইনডাইরেক্ট কস্টটা কি, যেটা ডাইরেক্টলি রিলেটেড না। যেমন হলো ওই ফার্নিচার তৈরি করতে গেলে আপনাকে বার্নিশ দিতে হবে, এটা কিন্তু ফার্নিচারের সৌন্দর্য ফুটিয়ে তুলবে, বাট এটা কিন্তু ডাইরেক্টলি রিলেটেড না। কারণ কি, কারণ হলো আপনার এই কাস্টমার অনুযায়ী কিন্তু ওই বার্নিশটা ভ্যারি করবে, কেউ কম দামি বার্নিশ নেবে, কেউ বেশি দামি বার্নিশ নেবে। অথবা এমনও হতে পারে যে আপনি টেইলারে যে একটা মানে পোশাক তৈরি করতে দেবেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ওই পোশাক তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে, কাপড় কিনতে হবে এবং মজুরি দিতে হবে। এই কাপড় এবং মজুরিটা হলো ডাইরেক্ট এক্সপেন্সেস। আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস আছে, দেখা গেল ওই আপনি যখন কাপড় তৈরি করতে দিবেন তখন ওই দোকানদার আপনাকে দেখাবে যে আপনি কি রকমের বোতাম নেবেন। এখন বোতাম কেউ কম দামিও নিতে পারে, বেশি দামিও নিতে পারে, বোতামটা কিন্তু ফ্যাক্ট না। কম দামি দিলেও আপনি জামা পরতে পারবেন, বেশি দামি দিলেও কিন্তু জামা পরা যাবে, যার কারণে এটা কিন্তু ডাইরেক্টলি রিলেটেড না। ওকে, তো এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কস্টকে আবার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন এই যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা হলো ডাইরেক্টলি রিলেটেড, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্টলি রিলেটেড না। এখানে বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। তারপরে আছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট লেবার, তারপর ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এটা আদার এক্সপেন্সেস। ওকে, নেক্সট আমাদের হলো ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু বিহেভিয়ার। দেখেন বিহেভিয়ার অনুযায়ী আমরা এই কস্টকে দুই রকম বা তিন রকম ভাগে ভাগ করা যায়। এখানে আছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট হলো কি, দেখেন কোনো আপনার একটা প্রোডাকশন প্রসেসে আপনাকে কিছু খরচ আছে যেগুলো আপনাকে বেয়ার করতেই হবে। এই করোনাকালীন অনেক বিজনেসের সেল হয় নাই, যেমন সেল হয় নাই এরকম কিছু, একবারেই সেল হয় নাই এরকম কিছু বিজনেস আছে। সাপোজ এই যারা দোকানপাট চালু করতে পারে না তাদের কিন্তু কিছু শ্রম কি বলে এই দোকান ভাড়া আছে, টিএনটি বিল আছে, অথবা ইন্স্যুরেন্স আছে, এই যে অথবা কোনো কর্মচারীর স্যালারি দেওয়া লাগে, এগুলো কিন্তু দেওয়াই লাগবে। আপনার বিজনেস চলুক বা না চলুক, কেউ কিন্তু বাসা ভাড়া কিন্তু মানে বাদ দিতে পারবে না। যার কারণে এটাকে আমরা কি বলছি যে ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট কি, দেখেন ভেরিয়েবল কস্টটা হলো এটা আপনার প্রোডাকশন যদি বাড়ে আপনার খরচ বাড়বে, প্রোডাকশন যদি কমে খরচ কমে যাবে। সেটা হলো যে একটা শার্ট তৈরি করতে গেলে সাপোজ 1 মিটার কাপড় লাগে, এখন 100টা শার্ট তৈরি করতে গেলে 100 মিটার কাপড় লাগবে। আপনি যদি 20টা শার্ট তৈরি করেন 20 মিটার কাপড় লাগবে। এই যে এই শার্ট তৈরি করতে গেলে যে কাপড় লাগবে, অথবা যে কোনো প্রোডাক্ট সার্ভিস দিতে গেলে আপনার যে র মেটেরিয়াল লাগবে অথবা ডাইরেক্ট লেবার লাগবে, এটা কিন্তু পার ইউনিট অনুযায়ী আপনার প্রাইস চার্জ হবে। আপনার ইউনিট যদি বাড়ে খরচ বাড়বে, ইউনিট কমলে কিন্তু খরচ কমে যাবে। এখানে কিন্তু আপনার খরচটা কিন্তু ফিক্সড না। যেমন ওই মানে আপনার বাড়ি ভাড়া বা এই ইন্স্যুরেন্স অথবা কি বলে কর্মচারীদের বেতন, এইগুলো কিন্তু আপনার ফিক্সড। এটা হলো আপনার প্রোডাকশন কম হলেও দিতে হবে, বেশি হলেও দিতে হবে। সাপোজ আপনি একটা ফ্যাক্টরি বিল্ডিং ইউজ করেন, এই বিল্ডিং এর ভাড়া মাসে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা এখন দেখা গেল আপনি যদি প্রোডাকশন যদি 5000 ইউনিটও করেন তাও 2 লাখ টাকা দিতে হবে। আপনার যদি কোনো প্রোডাকশন না থাকে তাহলেও কিন্তু আপনাকে 2 লাখ টাকা দিতেই হতো। যার কারণে ফিক্সড কস্টটা কি, যেটা আপনার প্রোডাকশন বাড়ুক বা কমুক কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতেই হবে। অথবা এই প্রাইস এই
খরচটা কমবে না বা বাড়বেও না। আবার ভেরিয়েবল কস্টটা হলো কি, প্রোডাকশন ইউনিট বাড়া বা কমার সাথে আপনার এই কস্টটা ভেরি করে, সেটা হলো ভেরিয়েবল কস্ট। এই যে আরেকটা আছে সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবল হলো এই নেচার অনুযায়ী কোনো কস্ট আছে একটা সার্টেন লেভেল পর্যন্ত ফিক্সড, তারপরে তার বেশি হলে হলো আপনার সেই কস্টটা ভেরি করবে। এরকম একটা এক্সাম্পল হলো এই হতে পারে যে টিএনটি বিল, হতে পারে ইলেকট্রিক বিল। কিরকম আমি জাস্ট এক্সাম্পলে বলি যে বিদ্যুৎ বিল দেখা গেল একটা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত একটা রেট আছে, এই ইউনিটের বেশি যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার রেট বেড়ে যাবে। তো এই যে যে বেড়ে যাচ্ছে এটা কিন্তু ভ্যারি করবে। আর নির্দিষ্ট বিদ্যুৎ বিল কিন্তু আবার একটা মিনিমাম বিল আছে, এই মিনিমাম বিলটা হলো আপনার ফিক্সড, আপনার প্রোডাকশন না হলেও এই মিনিমাম চার্জটা আপনাকে পেমেন্ট করতে হবে। বাট এই মিনিমাম বিল যখন এক্সিড করবে তখন কিন্তু পার ইউনিট আপনার খরচ কিন্তু বাড়তে থাকবে। এই যে যেটা বাড়তে থাকলো ওটা কিন্তু ভ্যারি করবে, আর একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিক্সড থাকবে। ঠিক একই রকম এই টিএনটি লাইনেও একটা মান্থলি রেন্ট আছে। এই মান্থলি রেন্টটা কিন্তু ওই মান্থলি রেন্টের মধ্যে যদি আপনি খরচ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা পেমেন্ট দেওয়া লাগবে না, বাট এর উপরে যখন ইউনিট প্রতি কিন্তু আপনার খরচ বাড়বে। তো এটা ছিল হলো আপনার সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবল তার মানে হলো এই কস্টের একটা পোর্শন ফিক্সড আর একটা পোর্শন ভেরিয়েবল। ওকে, নেক্সট আমাদের আর একটা ক্লাসিফিকেশন ক্যাটাগরি আছে, এটা হলো অ্যাকর্ডিং টু ফাংশন। ফাংশন অনুযায়ী দেখেন আমাদের বলা আছে প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট বলতে আমরা ডাইরেক্টলি এই একটা প্রোডাক্টের সাথে রিলেটেড, তারপরে এই প্রোডাকশন কস্টের সাথে আমরা যোগ করব অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কি, মনে করেন যে আপনার একটা কোম্পানির হেড অফিস আছে ঢাকায় মতিঝিলে, ফ্যাক্টরি আছে মনে করেন এই ময়মনসিংহ থাকতে পারে, গাজীপুরে থাকতে পারে, চিটাগাং থাকতে পারে। এখন এই ফ্যাক্টরিতে যে খরচ হবে সেই ফ্যাক্টরির খরচটা হলো মেইনলি প্রোডাকশন কস্ট, মানে ফ্যাক্টরি খরচের সাথে আরো কিছু যোগ বিয়োগ হতে পারে। এরপরে দেখেন এই হেড অফিসে যারা কাজ করবে তাদের খরচটা কিন্তু মেইনলি হলো ওই প্রোডাকশন প্রসেসে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, কারণ এই হেড অফিসের লোক কিন্তু ডাইরেক্টলি প্রোডাকশন প্রসেসের সাথে রিলেটেড না, বাট তাদেরও কিন্তু অনেক বেতন, এই যে দেখেন অফিস স্যালারিজ, প্রিন্টিং, স্টেশনারি, টেলিফোন, অফিস রেন্ট, ইন্স্যুরেন্স, এরকম অনেক কিছু থাকবে যেগুলো হলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। আর এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এর বাইরে আরো কিছু এক্সপেন্সেস আছে, যেমন সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট। এটা কি, আপনার এই ফ্যাক্টরিতে যে প্রোডাকশন হবে এটা আপনার সারা দেশে বিক্রি করার জন্য আপনার কিছু সেলস এজেন্ট বা ডিস্ট্রিবিউটর এরকম অনেক কিছু লাগবে, বা আপনার খরচ হবে, বা পত্রিকায় বা টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া লাগবে, এগুলো আপনার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট। তো আর একটা আছে কি দেখেন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট। আপনার এই প্রোডাকশন কোম্পানি কিন্তু মানে যে কোম্পানি যত বেশি প্রোডাক্ট ইনোভেশন করতে পারবে তাদের প্রোডাকশন বা মার্কেটে টিকে থাকার চান্স কিন্তু তত বেশি। দেখেন অনেক কোম্পানি আছে কি তারা একই রকম প্রোডাক্ট তৈরি করে, তারা কিন্তু আর ইনোভেশন বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট না করলে কিন্তু তাদের মার্কেটে কিন্তু টিকে থাকতে পারবে না। এরকম কিন্তু অহরহ অনেক এক্সাম্পল আছে যারা কিন্তু আর এখন আর টিকে নাই। আপনি দেখবেন যে প্রোডাক্ট, তারা আগে এই ক্যামেরা এবং এই ক্যামেরার যে ফিল্ম ছিল এটার বিজনেস ছিল, পরে ডিজিটাল ক্যামেরা আসার পরে তাদের বিজনেস কিন্তু এখন আর নাই। এরকম অনেক কোম্পানি আছে যাদের এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট না থাকার কারণে তারা কিন্তু বিজনেসে মানে টিকতে পারে না। তো আমাদের এই ফাংশন অনুযায়ী কস্টকে আমরা 4 ভাগে ভাগ করছি। ফার্স্ট প্রোডাকশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট, ফাইনালি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট। ওকে,
এখন দেখেন আমাদের নেক্সট ডিসকাশন ম্যাটার হলো কস্ট শিট। আমরা এই যে বললাম যে কস্ট অ্যাকাউন্টিং কি, এই প্রসেস অফ রেকর্ডিং, ক্লাসিফাইং বা প্রেজেন্টিং আপনার কস্ট ইনফরমেশন। তো এই প্রেজেন্ট করতে গেলে বা রেকর্ড করতে গেলে আমাদের এই কস্ট শিট দরকার হবে। কস্ট শিট কি বলা হচ্ছে, এ সিস্টেমেটিক ম্যানার অ্যান্ড, মানে কস্ট শিট হলো কি যে আপনার একটা সিস্টেমেটিক প্রসেস যার মাধ্যমে আপনি এই কস্ট গুলোকে এই বিভিন্ন, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম যে কস্ট এলিমেন্ট বা সাবজেক্ট ম্যাটার বা ক্লাসিফিকেশন বা ফাংশনস অনুযায়ী যে ভাগ করা যায়, এরকম বিভিন্ন ভাগে ভাগ করে আমরা এই একটা কস্ট শিট তৈরি করব। এটা একটা এই টেমপ্লেট কস্ট শিটের একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা জাস্ট একটু আমি দেখাই আপনাদেরকে যে একটা কস্ট শিট তৈরি করতে গেলে আপনার কি লাগবে। উপরে প্রথমে কোম্পানির নাম লাগতে পারে, এখন এই তারপরে লাগবে হলো কস্ট শিট ফর দ্য পিরিয়ড, মানে আপনি কোন পিরিয়ডের জন্য এই কস্ট শিটটা তৈরি করতে চাচ্ছেন। তারপরে কত ইউনিট আপনার প্রোডাকশন হবে, জাস্ট আপনি একটা উপরে একটা হেডিং দিয়ে রাখলেন। পরবর্তীতে দেখেন আপনার, আমরা যেমন বলেছি কস্ট অ্যাকাউন্টিং এর কাজ কি, কস্ট ডিটারমাইন করা, তারপর হলো সেলিং প্রাইস ডিটারমাইন করা, টোটাল কস্ট ক্যালকুলেশন করা, প্রফিট ক্যালকুলেশন করা। এটার পদ্ধতিটা কি দেখেন, ফার্স্টে আপনাকে দেখতে হবে যে আপনার এই প্রোডাকশন প্রসেসে এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল দরকার হবে, আপনি কতটুকু ডাইরেক্ট ম্যাটেরিয়াল আপনার লাগবে। এখন এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল ক্যালকুলেশন করতে গেলে আপনাকে কি করতে হবে, নর্মালি আপনার একটা প্রোডাকশন প্রসেসে কিছু ম্যাটেরিয়াল থেকে যেতে পারে আগের প্রসেসে, সেই প্রসেসটা আপনি এই প্রসেসে অ্যাড করবেন, এটা হলো ওপেনিং স্টক। এর সাথে আপনি দেখা গেল নতুন করে পারচেস করবেন, এই পারচেস করার পরে আপনার এই ক্যারেজ ইনওয়ার্ড, দ্যাট ইজ আপনার এই পণ্য পরিবহন করা লাগতে পারে, এটা আপনার ডাইরেক্ট ম্যাটেরিয়ালের সাথে যোগ হবে। এখান থেকে আপনার কি হবে, দেখা গেল কিছু ম্যাটেরিয়াল লাস্টে থেকে যাবে। আপনি যেমন ওপেনিং এ কিছু ম্যাটেরিয়াল আগের প্রসেস থেকে নিয়ে নিচ্ছেন, ঠিক একইভাবে আপনার এই এই যে পারচেস করেছিলেন এবং প্রোডাকশন করার পরে কিছু থেকে যাবে। তো এই থেকে যাওয়ার ফলে আপনার সব কিন্তু ইউজ হবে না, তাহলে এখানে আপনার চলে আসবে হলো কতটুকু ম্যাটেরিয়াল আপনি ইউজ করলেন। তাহলে এটার জন্য আমরা কি করব, ওপেনিং স্টক যোগ পারচেস ক্যারিজ ইনওয়ার্ড মাইনাস হলো ক্লোজিং স্টক, আমরা পেয়ে যাব হলো ম্যাটেরিয়াল ইউজড, তার মানে আপনার কতটুকু ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে। এর সাথে আমরা যোগ করব কি ডাইরেক্ট ওয়েজেস এবং আদার ডাইরেক্ট এক্সপেন্সেস, এগুলো আমরা যোগ করলে পাবো হলো প্রাইম কস্ট। প্রাইম কস্ট মানে কি দেখেন, এই যে এ বি এবং সি এই কয়েকটা যোগ করলে আমরা পাবো হলো প্রাইম কস্ট। প্রাইম কস্ট দ্যাট ইজ ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ডাইরেক্ট এক্সপেন্সেস। মানে একটা প্রোডাকশন, সাপোজ আমরা এই কাপড় থেকে এই শার্ট তৈরি করব, তাহলে আমাদের ডাইরেক্ট এক্সপেন্সেস কি, ম্যাটেরিয়াল, তারপরে হলো ডাইরেক্ট ওয়েজেস এবং আদার ডাইরেক্ট এক্সপেন্সেস। এখানে ডাইরেক্ট এক্সপেন্সেস হতে পারে যেমন শার্ট তৈরি করতে গেলে আপনার ওই আরো কিছু ম্যাটেরিয়াল দরকার হতে পারে, যেমন ওই যে কলার বা এই কাপ তৈরি করতে গেলে যে ভিতরে কাপড় দেয়, এটাও কিন্তু ডাইরেক্টলি আপনার লাগতে পারে। তাহলে এই সবগুলো যোগ করলে আমরা পাবো প্রাইম কস্ট। এর সাথে দেখেন আমরা যোগ করব ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের যে বিভিন্ন আইটেম আছে, এগুলো আপনারা জাস্ট একটু দেখবেন যে কি আছে। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, তারপর আছে লুজ টুলস, মানে মেশিনের, আপনি যখন ফ্যাক্টরিতে মেশিন চালাবেন দেখা গেল অনেক সময় ওখানে কিছু টুলস প্রয়োজন হতে পারে। ইনডাইরেক্ট ওয়েজেস, তারপরে রেন্ট অ্যান্ড রেটস, এই ফ্যাক্টরির ভাড়া, লাইটিং অ্যান্ড হিটিং, পাওয়ার অ্যান্ড ফুয়েল, রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স, তারপরে আছে ড্রয়িংস, অফিস এক্সপেন্সেস, তারপরে রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্ট, ডেপ্রিসিয়েশন প্লান্ট, ইন্স্যুরেন্স প্লান্ট, তারপরে আছে দেখেন এই ওয়ার্ক ম্যানেজার স্যালারি, তার মানে এই ফ্যাক্টরির সাথে রিলেটেড যেসব এক্সপেন্সেস, এইগুলো আপনার যোগ করলে আমরা কি পাবো, এই প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে পাবো হলো ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট, অথবা আমরা যেমন এর আগে আলোচনা করেছি কস্ট অফ প্রোডাকশন। দেখেন
এর সাথে যোগ করব আমরা কি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এখানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এই যে বিভিন্ন এক্সপেন্সেস দেওয়া আছে, জাস্ট আপনারা একটু দেখবেন। এরপরে এটা হলো আমাদের কস্ট অফ প্রোডাকশন। এই ফ্যাক্টরি কস্টের সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করলে পেয়ে যাব কস্ট অফ প্রোডাকশন। এর সাথে দেখেন আমরা যোগ করব সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করলে পাবো কস্ট অফ সেলস। এখন এই কস্ট অফ সেলস এর সাথে আমরা প্রফিট যোগ করব, আমরা ফাইনালি পেয়ে যাব কি টোটাল সেলিং প্রাইস। এখন আপনার এই কস্ট অফ সেলস বা প্রফিট বা সেলস এগুলোকে যদি আপনি টোটাল ইউনিট দ্বারা ভাগ করেন তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন পার ইউনিট সেলস প্রাইস অথবা পার ইউনিট প্রফিট অথবা পার ইউনিট কস্ট অফ সেলস, অথবা যে কোনো কস্টগুলোকে আপনি পার ইউনিট দ্বারা ভাগ করে আপনি পার ইউনিট বা টোটাল কস্ট বের করতে পারেন। ওকে, এখানে আমাদের এই কস্ট শিটে মেইন সেগ্রিগেশন গুলো কি ছিল দেখেন, প্রাইম কস্ট, ফ্যাক্টরি বা ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ সেলস এবং প্রফিট অ্যান্ড লস। ওকে, এইবার দেখেন আমাদের আলোচনার বিষয়টা হলো কস্ট কন্ট্রোল এবং কস্ট রিডাকশন। কস্ট কন্ট্রোল এবং কস্ট রিডাকশন এখানে জাস্ট আমি আগে যেমন বলেছি কস্ট কন্ট্রোলটা কি, এই যে কস্ট কন্ট্রোল মিন্স কিপিং দ্য এক্সপেন্সেস উইথিন লিমিটস আর কন্ট্রোল। এখন এই কন্ট্রোলের কিছু ফিচার্স আছে, যেমন বলা হচ্ছে কন্ট্রোল ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। যেমন কন্টিনিউয়াস প্রসেসে এখানে বলা আছে সেটিং স্ট্যান্ডার্ড অ্যান্ড বাজেটস। তারপরে বলা আছে কস্ট কন্ট্রোল ইনভলভ ক্রিয়েশন অফ রেসপন্সিবিলিটি সেন্টার। এই প্রোডাকশন প্রসেসে বিভিন্ন রেসপন্সিবল পার্সন থাকে। এখন এই রেসপন্সিবল পার্সনগুলোকে যদি আপনি মনিটরিং করতে পারেন তখন কিন্তু আপনার কস্ট কন্ট্রোলটা ইজি। তারপরে দেখেন এই it also involves timely cost control report showing the variance between standard and actual performance. এই ভেরিয়েন্স অ্যানালাইসিস কি করতে পারে, আপনার একজন শ্রমিককে যদি টার্গেট দেওয়া হয় যে তুমি প্রতিদিন প্রোডাকশন করবা সাপোজ 20 ইউনিট, দেখা গেল দিন শেষে সে উৎপাদন করেছে 15 ইউনিট, তাকে যদি রিমাইন্ড দেওয়া হয় যে তুমি আজকে কম প্রোডাকশন করেছো, সে দেখা গেল পরের দিন এসে এই 20 ইউনিট তৈরি করতে চাইবে। এখানে আর একটা বিষয় আছে, এফিসিয়েন্সির একটা বিষয় আছে। পরের দিন দেখা গেল 20 ইউনিট তৈরি করতে যেয়ে তাড়াহুড়া করে দেখা গেল 2 ইউনিট নষ্ট করে ফেলবে, তখন কিন্তু কস্ট আপনার কন্ট্রোল না হয়ে আরো কস্ট কিন্তু বেড়ে যাবে। ওকে, আরো এই যে কয়েকটা পয়েন্ট আছে, মোটিভেশন এবং এনকারেজিং এমপ্লয়িজ। তারপর আছে এই যে দেখেন এখানে একটা বিষয়, কস্ট কন্ট্রোল নট অনলি মিনস মানিটারি লিমিটস। এই কস্ট কন্ট্রোলটা কিন্তু শুধু যে মানে এই টাকার সাথে রিলেটেড এরকম না, এর সাথে আরো অন্য কিছু বিষয় আছে। আচ্ছা, আর একটা বিষয় হলো কস্ট রিডাকশন। এখানে দেখেন কস্ট রিডাকশন মিনস অ্যাটেম্পটস টু রিডিউস দ্য কস্ট। এখন এই কস্ট রিডিউস করতে যে অনেক সময় কি করে আপনার কস্ট রিডিউস করতে যে দেখা গেল আপনি ওই যে যেমন ইফিসিয়েন্সির কথা বললাম, শ্রমিককে টার্গেট দিয়ে দিলেন, শ্রমিক দেখা গেল তাড়াহুড়া করে টার্গেট অ্যাচিভ করতে যে 2 ইউনিট নষ্ট করে ফেললো, তখন কিন্তু আপনার খরচ কস্ট রিডিউস না হয়ে কি হবে আরো বেড়ে যাবে। তখন আপনি কি করতে পারেন, ওই শ্রমিককে ছাঁটাই করে দিতে পারেন, অথবা আপনার খরচ কমানোর জন্য শ্রমিক ছাঁটাই করতে পারেন, কম দামি ম্যাটেরিয়াল পারচেজ করতে পারেন, অথবা এরকম আরো বিভিন্ন ওয়ে আছে যার মাধ্যমে আপনি কস্ট রিডাকশন করতে পারবেন। তো নর্মালি কস্ট অ্যাকাউন্টিং এর মেইন উদ্দেশ্য কস্ট রিডাকশন করা না, কস্টটাকে কন্ট্রোল করা। কস্ট রিডাকশন করতে গেলে অনেক ক্ষেত্রে আপনাকে কিছু ইনএফিসিয়েন্সির বিষয় চলে আসবে, বাট কস্ট কন্ট্রোল করতে পারলে সেটা আপনার ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এর জন্য আপনাকে হেল্প করবে। ওকে,
আমরা এবার একটা প্রবলেম দেখি। এইখানে দেখেন এই শীটটা তো আপনারা সবাই আশা করি পেয়েছেন। এই শীটে দেখেন আমি দুইটা প্রবলেম দিয়েছি। একটা প্রবলেম এখানে আমি সলভ করে দিয়েছি, আর একটা প্রবলেম দিয়েছি আপনাদের মানে প্র্যাকটিস করার জন্য। আপনারা যদি প্র্যাকটিস করে সলভ করতে না পারেন তখন আমার কাছে বললে আমি আপনাদেরকে সলিউশনটা করে দেব। ওকে, দেখেন, from the books of accounts of XYZ Company Limited, the following details have been extracted for the year ended March 31st, 2018. এখানে আমাদের কি কি আছে দেখেন। ফার্স্ট হলো ইনভেন্টরিজ অন 1st April 2017। তার মানে আমাদের এই 1st এপ্রিলে আমাদের কিছু ইনভেন্টরি আছে, যেটা আমাদের যেমন দেখেন ফিনিশড স্টক এখানে আছে 80,000, র মেটেরিয়াল আছে 30,000, ওয়ার্ক ইন প্রসেস আছে 40,000, তারপরে আছে ম্যাটেরিয়াল পারচেজ ডিউরিং দ্য ইয়ার। তাহলে আমাদের এই ইয়ারে আমাদের ম্যাটেরিয়াল পারচেজ আছে 11 লাখ, ডাইরেক্ট লেবার আছে 6,50,000, এই যে চার্জেবল এক্সপেন্সেস তার মানে এটা আদার ডাইরেক্ট এক্সপেন্সেস আছে 1 লাখ। তারপরে আছে দেখেন ট্রেড অফ মেটেরিয়াল আছে 10,000, পারচেজ রিটার্ন আছে 8,000, আর এখানে কিছু ক্লোজিং ইনভেন্টরিজ আছে যেমন ফিনিশড স্টকস আছে, র মেটেরিয়ালস আছে, ওয়ার্ক ইন প্রসেস আছে। এখানে আপনার কিছু তথ্য দেওয়া আছে। এই যে ফ্যাক্টরি ওভারহেড কি হবে 50% অফ ডাইরেক্ট লেবার, তার মানে আপনার ডাইরেক্ট লেবার এক্সপেন্সেস যা আছে তার 50% আপনার খরচ হয় হলো, মানে এই প্রোডাকশন প্রসেসে যত টাকা আপনার ডাইরেক্ট লেবার বাবদ খরচ হয়, আপনার ফ্যাক্টরি ওভারহেড খরচ হয় তার আরো 50%। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হয় হলো 10% অফ ওয়ার্ক কস্ট, আর সেলিং ওভারহেড হলো 10% অফ কস্ট অফ সোল্ড, আর প্রফিট কি সেলসের 25%। এখন এই তথ্য দিয়ে আপনাকে কি করতে বলা হচ্ছে দেখেন, যে প্রাইম কস্ট ক্যালকুলেশন করতে হবে, আপনার নেট ওয়ার্ক কস্ট ক্যালকুলেশন করতে হবে, তারপর হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড ক্যালকুলেশন করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড, এবং ফাইনালি সেলস ক্যালকুলেশন করতে হবে। এখন দেখেন এই প্রবলেমটা সলভ করতে গেলে ফার্স্টে আপনি একটু এই টেমপ্লেট কস্ট শিটটা একটু আরেকবার দেখে আসি। আমরা এখানে কি করছিলাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করে পেয়েছিলাম প্রাইম কস্ট। আমাদের কিন্তু বলা আছে যে তুমি প্রাইম কস্ট ক্যালকুলেশন করো। তারপরে বলা আছে কি এই ফ্যাক্টরি ওভারহেড যোগ করে, আমাদের এখানে ফ্যাক্টরি ওভারহেডের ডিটেলস দেওয়া নাই, ডাইরেক্টলি বলে দিচ্ছে যে ডাইরেক্ট লেবার যা খরচ করো তার 50% হলো ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা এটা যোগ করলে পাবো হলো ফ্যাক্টরি কস্ট। এই ফ্যাক্টরি কস্টের সাথে আমরা যোগ করব এই অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, পেয়ে যাব কি কস্ট অফ প্রোডাকশন। এর সাথে আমরা যোগ করব কি এই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আমাদের এই প্রবলেমটায় এই ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস গুলো বা ফ্যাক্টরি ওভারহেড বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস গুলো ডিটেলসে দেওয়া নাই, একবারে থোক বলে দিল কি যে এই কস্টের এত %। ওকে, দেখেন তারপরে জাস্ট আমাদের এই প্রসেসগুলো আছে। তো আমরা এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের ফার্স্টে ক্যালকুলেশন করতে হবে প্রাইম কস্ট, নেট ওয়ার্ক কস্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস সোল্ড এবং ফাইনালি সেলস। এখানে সলিউশনটা আপনার করে দেওয়া আছে। দেখেন আমি যেমন বলেছি যে প্রথমে আপনার কি করতে হবে, কোম্পানির নাম লিখতে হবে XYZ কোম্পানি লিমিটেড, এই স্টেটমেন্ট অফ কস্ট, অথবা আপনি লিখতে পারেন কস্ট শিট। এই যে দেখেন ফর দ্য পিরিয়ড এন্ডেড March 31st, 2018। তার মানে আমরা এই প্রবলেমটা শুরু করেছিলাম হলো দেখেন 1 এপ্রিলে, আর আমাদের এই পিরিয়ডটা শেষ হলো 31 মার্চ 2018। তার মানে 1 বছরের আমাদের একটা কস্ট শিট তৈরি করতে হবে। নর্মালি কস্ট শিট আরো স্পেসিফিক্যালি তৈরি করা হয়, এটা প্রতিদিনের জন্য হতে পারে, প্রতি সপ্তাহ, প্রতি মাস বা প্রত্যেকটা প্রোডাক্ট অনুযায়ী হতে পারে।
ওকে, আমাদের এই প্রবলেমটাই 1 বছরের দেওয়া আছে, আমরা 1 বছরই করি। দেখেন আমাদের এখানে দেওয়া আছে কি ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল, এটা আমরা কোথায় পেলাম? এই যে এই ইনভেন্টরিজ 1 এপ্রিল 2017 মানে হলো বছরের শুরুতে আমাদের এই ম্যাটেরিয়াল মানে এইগুলো স্টক ছিল, এই ফিনিশড স্টক ছিল, র মেটেরিয়াল ছিল, ওয়ার্ক ইন প্রসেস আছে। তো আমরা ম্যাটেরিয়াল ইউজড ক্যালকুলেশন করতে গেলে আমাদের এই র মেটেরিয়ালের ওপেনিং ইনভেন্টরি লাগবে, এর সাথে যোগ করব র মেটেরিয়াল পারচেস, তারপরে আছে এই ফ্রেট অফ মেটেরিয়াল, পারচেস রিটার্ন। দেখেন আমাদের ওপেনিং র মেটেরিয়াল 30,000, আমরা র মেটেরিয়াল পারচেস করছি 11 লাখ, এখান থেকে আমরা পারচেস রিটার্ন দিয়েছি 8,000, তার মানে আমাদের এখানে পারচেস করার পরে হয়তো কোনো প্রোডাক্ট ডিফেক্ট ছিল, আমরা ফেরত দিয়ে দিয়েছি। আর এই যে এই পণ্য কেনার পরে ওটাকে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসতে যে খরচ হয়েছে 10,000, তাহলে আমরা এই খরচগুলো যোগ বিয়োগ করে যেটা আসবে সেটাকে আমরা বলবো র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। দেখেন এই যে র মেটেরিয়াল ওপেনিং, র মেটেরিয়াল পারচেস, এই ফ্রেট আর রিটার্ন, এটা আমরা যোগ করে এবং এই রিটার্নটা মাইনাস করে আমরা পেয়েছি হলো র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এখান থেকে আমরা আবার ক্লোজিং স্টক অফ মেটেরিয়ালটা মাইনাস করে দিব, এই 60,000 এটা আমরা কোথায় পেলাম? এই যে ইনভেন্টরিজ অন 31 মার্চ 2018, তার মানে এটা একবার আমাদের পিরিয়ডের শেষ দিন, 31 মার্চ বছরের শেষ দিন, বা আমাদের যে 1 বছরের শীত করতে বলছে তার শেষ দিনে আমাদের এই র মেটেরিয়াল থেকে গেছে হলো 60,000 টাকা। আমরা ওই 60,000 এখান থেকে মাইনাস করে দিলাম, তাহলে আমাদের র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ ছিল হলো 11,32,000, আর এখান থেকে আমরা ইউজ করেছি কত? কারণ এটা আমাদের থেকে গেছে বছর শেষে, আমাদের লাগে নাই, তাহলে আমাদের ইউজ হয়েছে হলো 10,72,000। এবার দেখেন র মেটেরিয়াল ইউজ এর সাথে আমরা ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করব, এই ডাইরেক্ট লেবার এবং চার্জেবল এক্সপেন্সেস, এটা আমরা পেলাম হলো এই যে ডাইরেক্ট লেবার এবং এই যে চার্জেবল এক্সপেন্সেস, এই দুইটা আমরা যোগ করার পরে আমরা পেয়ে গেলাম হলো প্রাইম কস্ট। এটা আমাদের কিন্তু একটা রিকোয়ারমেন্ট ছিল, 1 নম্বর রিকোয়ারমেন্ট, যে তুমি প্রাইম কস্ট ক্যালকুলেশন করো। তাহলে আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ এর সাথে আদার ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করে আমরা পেয়ে গেলাম প্রাইম কস্ট। প্রাইম কস্ট মানে হলো এই প্রোডাকশন প্রসেসে আপনার ডাইরেক্টলি রিলেটেড ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার এবং আদার ডাইরেক্ট এক্সপেন্সেস। এবার দেখেন আমাদের এই প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। আমাদের অঙ্কে বলা ছিল ফ্যাক্টরি ওভারহেড কি? এই 50% অফ ডাইরেক্ট লেবার। আমাদের ডাইরেক্ট লেবার কত? 6,50,000, এর 50%, তার মানে আপনি ডাইরেক্ট লেবার ইউজ করছেন হলো 6,50,000, এর সাথে আপনি ফ্যাক্টরি ওভারহেড বাবদ যোগ করবেন এই ডাইরেক্ট লেবারের 50%, তার মানে হলো 3,25,000। ওকে, আমরা প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে পেয়ে যাব ওয়ার্ক কস্ট। দেখেন ওয়ার্ক কস্ট আমাদের কত হলো? 21,47,000। এর পরবর্তীতে দেখেন আমাদের এই ওয়ার্ক কস্টের পরে এই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড বের করতে গেলে আমাদের এই যে ওয়ার্ক কস্ট বা কস্ট অফ কি ফ্যাক্টরি থেকে আমরা যে কস্টটা পাবো, এই কস্টের সাথে এই যে দেখেন আমাদের এখানে দেওয়া আছে এই ওয়ার্ক ইন প্রসেস বা প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হলো আপনি ফ্যাক্টরিতে উৎপাদন করার পরে আপনার এখনো কিছু প্রসেস বাকি আছে, এরকম কিছু ম্যাটেরিয়াল আপনি গতবার থেকে পেয়ে গেছেন, এটা আমাদের হলো ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। আর এই বছরে আমাদের আরো কিছু থেকে গেছে, এরকম আছে 15,000। এটি আমরা এই ওয়ার্ক কস্টের সাথে যোগ এবং বিয়োগ করব এই ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে আমাদের টোটাল ফ্যাক্টরি কস্ট এর সাথে আমরা ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস মাইনাস করব, আমরা পেয়ে যাব হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তার মানে আপনার ফ্যাক্টরিতে যে আপনি প্রোডাকশন প্রসেসে
ইনভলভ আছেন, এর সাথে এটা আমরা টোটাল কস্ট হলো 21,72,000। দেখেন এইবার আপনি কি করবেন, এই এই গুডস যে ম্যানুফ্যাকচার্ড হলো এটা আপনি সেল করতে দিবেন। এখন সেল করতে দেওয়ার ফলে আপনার কিছু ফিনিশড স্টক ছিল 80,000, এটা আপনার যোগ করছেন। আর এই বছর আপনার কিছু থেকে গেল, থেকে যাওয়ার কারণে আপনি এটা আর বিক্রি করতে পারেন নাই। তাহলে আপনি এটা ছিল আমাদের এই ম্যানুফ্যাকচারিং এর জন্য যে কস্ট, সেটা এর সাথে আমরা ওপেনিং ফিনিশড এবং ক্লোজিং ফিনিশড যোগ বিয়োগ করে আমরা পেয়ে গেলাম কস্ট অফ গুডস সোল্ড। তার মানে আপনি যে প্রোডাক্টটা মার্কেটে সেল করবেন তার কস্ট এইটা। এর সাথে দেখেন অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আপনি যোগ করলেন। এইখানে আমাদের এই সলিউশনে আপনার ওই আমি যে টেমপ্লেটটা দেখিয়েছিলাম তার থেকে কিছুটা পার্থক্য আছে, তো পার্থক্য থাকলেও মোটামুটি একই রকমেরই। এখানে দেখেন অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আমরা কি বলছিলাম যে 10% অফ ওয়ার্ক কস্ট। আমাদের ওয়ার্ক কস্ট কত, এই যে 21,47,000, ওয়ার্ক কস্ট 21,47,000। এর সাথে এর আমাদের 10% হলো আমাদের এই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তাহলে কত হবে, এই 2,14,700। আর দেখেন মার্কেট অ্যান্ড সেলিং এক্সপেন্সেস বলছে হলো 10% অন কস্ট অফ সেলস। আমাদের কস্ট অফ সেলস কত, 22,12,000। এটা 10% হলো আপনার সেলিং ওভারহেড, এটা হলো 22,12,000। তাহলে আমরা এগুলো যোগ করলে পেয়ে যাব হলো টোটাল এক্সপেন্সেস। ওই যে আমরা যেমন আগে অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এবং মার্কেট অ্যান্ড সেলিং এক্সপেন্সেস আলাদা আলাদা যোগ করেছিলাম, আমরা এখানে একবারে যোগ করে টোটাল এক্সপেন্সেস পেয়ে গেলাম 26,47,900। এর সাথে দেখেন আমাদের বলা ছিল প্রফিট বলা ছিল কি 25% অন সেল। তাহলে 25% অন সেল আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করতে গেলে আপনার পাটিগণিতিক একটা সলিউশন আপনার দরকার। এটা জাস্ট আমি একটু আপনাদেরকে দেখাই যে এটা আপনি কিভাবে সলভ করতে পারেন। জাস্ট ওকে, এখানে ক্যালকুলেশনটা এরকম হবে যে আমাদের বলা আছে হলো প্রফিট 25% অন সেল। এখন এই 25% অন সেল, কিন্তু দেখেন যে আমাদের এখানে আমরা পেয়েছি কি টোটাল এক্সপেন্সেস। আমাদেরকে বলছে যে সেলসের 25% হলো প্রফিট, কিন্তু আমরা এখন আসি কোথায়, টোটাল এক্সপেন্সেস বের করছি। তা আমরা সেলস তো জানি না, সেলসের 25% আমরা কিভাবে ক্যালকুলেশন করব। এটার জন্য আমরা যদি ধরি যে আমাদের টোটাল কস্ট কত 100, এর সাথে আমরা যদি আমরা টোটাল কস্ট না, টোটাল সেলিং প্রাইস ধরি যে 100, টোটাল সেলিং প্রাইস যদি 100 হয়, তো এখান থেকে আমাদের প্রফিট কত, প্রফিট হলো 25। দেখেন আমরা যদি এই সেলিং প্রাইস থেকে প্রফিট মাইনাস করি তাহলে আমরা কি কস্ট পাবো না,
কস্ট অফ, আচ্ছা এখানে আমরা কি বলেছি, টোটাল এক্সপেন্সেস। দেখেন তাহলে টোটাল এক্সপেন্সেস কত হবে আমাদের, 75। বিষয়টা কি আপনারা বুঝতে পারতেছেন কিনা? জাস্ট আমাদের অঙ্কে বলা আছে প্রফিট হলো 25% অন সেল। এখন আমরা যদি সেলিং প্রাইস 100 ধরি এবং সেলিং প্রাইস থেকে প্রফিটটা মাইনাস করি, তাহলে আমাদের এক্সপেন্সেস আমরা কত পাবো, 75। এখন দেখেন আমরা জাস্ট একটা ঐকিক নিয়মের অঙ্ক যদি করি, সেক্ষেত্রে আমরা কিন্তু সলিউশন পেয়ে যাব যে এই ইফ total expenses 75, then প্রফিট কত, 25। এবার if এই টোটাল এক্সপেন্সেস যদি 1 টাকা হয়, তাহলে আমাদের প্রফিট হলো কত হবে, এই 25 ডিভাইডেড বাই 75। আচ্ছা এটা মনে হচ্ছে না, একটু আমি জাস্ট আপনাদের একটু আসতেছি। হ্যাঁ ঠিক আছে। এইবার আমাদের যদি টোটাল এক্সপেন্সেস যদি 100 হয়, এবার দেখেন প্রফিট কি হবে, এই 25 ডিভাইডেড বাই 75 এর সাথে হলো এই মাল্টিপ্লাইড বাই 100, আপনার তাহলে কি আসবে, এই 33.33%। তার মানে 33% অন কস্ট অফ সেলস। আমাদের অঙ্কে বলা ছিল হলো দেখেন যে প্রফিট 25% অন সেল। এখন আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে বের করলাম কি যে আমাদের যদি সেলিং প্রাইসের 100 ধরতাম, প্রফিট হতো 25 এবং টোটাল এক্সপেন্সেস হতো 75, সেক্ষেত্রে আমাদের এখন এই এক্সপেন্সেস এর উপরে আমাদের প্রফিটের পার্সেন্ট কত, এটা ছিল আমাদের সেলস এর উপর। এখন আমরা পেয়ে গেলাম হলো এই টোটাল এক্সপেন্সেস বা কস্ট অফ সেলস এর উপর 33%। আপনারা কি বুঝতে পারছেন কিনা, কেউ রেসপন্স করবেন কিনা? স্যার এই সেল আর কস্ট অফ সেলসটা এই দুইটার মাঝে পার্থক্যটা একটু আবার একটু বললে ভালো হতো। আচ্ছা সেটা একটা ভালো কোশ্চেন। জাস্ট আমি এই যে আগের এটা দেখাই, এই মানে আমাদের কস্ট অফ সেলস বলতে কি, এই যে আমাদের টোটাল এক্সপেন্সেসকে আমরা কস্ট অফ সেলস ধরে নিলাম, কারণ
আমরা তো এই কস্ট অফ সেলস বা এই এই প্রোডাক্টটা মানে আপনার সেল করতে চাইলে টোটাল আমরা খরচ হলো কত 26,47,900 টাকা। এখন দেখেন এরপরে আপনাকে যোগ করতে হবে প্রফিট। প্রফিটটা আমাদের বলা আছে কি 25% অন সেল, এটা বলা আছে না আমাদের। জি স্যার। তাহলে আমরা কিন্তু সেলিং মানে টোটাল সেলিং প্রাইস কত এটা কিন্তু আমরা জানি না। না জানার কারণে আমাদেরকে যদি বলতো টোটাল এক্সপেন্সেস এর উপরে 30% বা 33% অথবা 25%, টোটাল এক্সপেন্সেস এর উপরে যদি বলে দিত আমরা তাহলে কি করতাম, এই ডাইরেক্টলি 26,47,000 টাকার উপরে এই 25% ক্যালকুলেশন করে এখানে বসাই দিয়ে আমরা সেলিং প্রাইস পেয়ে যেতাম। কিন্তু আমাদের এখানে একটা প্রবলেমে বলেছে কি টোটাল মানে প্রফিটটা হলো সেলিং প্রাইসের 25%। আমরা কিন্তু সেলিং প্রাইস জানি না, যার কারণে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। এই যে কি বলে এই যে পাটিগণিতিক অঙ্কটা আমরা এটা জাস্ট একটা রাফ আপনাদের, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এটা কিন্তু আপনার অনেক হেল্প করবে, কারণ এটা লাভ লস ক্যালকুলেশন করতে গেলে এই অঙ্কটা আপনার বোঝাই লাগবে। যাতে এটা একটা আপনার পাটিগণিতিক প্রবলেম সলিউশন আর কি, যে প্রফিট আমাদের বলছে কি 25% অন সেল, আমরা কিন্তু সেলিং প্রাইস জানি না, তা আমরা ধরে নিলাম যে সেলিং প্রাইস 100 টাকা। তাহলে সেলিং প্রাইস 100 টাকা যদি হয় এর মধ্যে কিন্তু আমার প্রফিটটা যোগ করা আছে, আমরা এটা মাইনাস করলে আমরা কিন্তু এই এক্সপেন্সেসটা পেয়ে যাব, টোটাল এক্সপেন্সেস অথবা এই কস্ট অফ সেল। এখন আমরা এখানে ক্যালকুলেশন করতে যে ক্যালকুলেশন করলাম কি যদি সেলিং এক্সপেন্সেস 75% হয় তাহলে আমাদের লাভ কত 25%, 25 টাকা। 1 টাকা হলে কত, 100 টাকা হলে কত, 100 টাকা হলে আমাদের তখন এই প্রফিট হবে 33%। এই যে জাস্ট আমরা তখন কি করছি, এই প্রফিট 25% অন সেল অথবা অর 33% অন টোটাল এক্সপেন্সেস, জাস্ট এই ক্যালকুলেশনটাই কিন্তু আমি আপনাদের এখানে দেখিয়ে দিলাম। এটা আপনারা পরীক্ষার খাতায় করে দেখালে ভালো হবে। ওকে, এখন দেখেন আমরা কিন্তু এই প্রফিটটা কিন্তু দেখাচ্ছি কার উপর, এই 88,000 কিন্তু আপনি ক্যালকুলেশন করে দেখেন, এই 35% 35,30,000 এর 25% হবে এবং এই 26,47,000 এর 33.33% হবে। জাস্ট আপনি টোটাল সেলিং প্রাইসটা ক্যালকুলেশন করে ফেললেন। ওকে, এখন আপনাদের কাজ হবে আপনারা এই যে 2 নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, আর আগামী ক্লাসে কার কি প্রবলেম থাকলো আমরা এটা আরো প্রথমে সলিউশন করে আমরা পরবর্তী আলোচনায় যাব। জি স্যার। তো ঠিক আছে, থ্যাংক ইউ আজকের মতো। নাকি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, কোশ্চেন নেই। না স্যার কোশ্চেন নেই স্যার অনেক ভালো লাগছে। আপনারা এই 2 নম্বর প্রবলেমটা সলভ করেন, যদি প্রবলেম থাকে আমি আগামী ক্লাসে এটা সলভ করব। ওকে জি স্যার। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। থাকো পোলাপান, অনেক ভালো লাগলো, গেলাম।